সো এইটাকে নিয়ে এটাকে কপি করি, পেস্ট করি, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই এবং একটা হাইট দিই, প্যারেন্টসকে একটা হাইট দিই আপাতত বোঝার জন্য। হাইট করে দিলাম আমি 600 পিক্সেল। প্যারেন্টসকে কিন্তু গ্রিড আইটেম কেনা, ভিতরের আইটেম কেনা, ঠিক আছে। তো দেওয়ার পরে রিলোড করি, এই পর্যায়ে আসছে। এই আইটেমগুলোকে জাস্ট আমি একটা বর্ডার দিয়ে আসি, এই ডিপগুলোকে। তো আমি বলে দিই যে গ্রিড কন্টেইনারের ভিতরে যে ডিপগুলো, কিছুই দিলাম না, জাস্ট একটা বর্ডার দিই। জাস্ট একটা বর্ডার দিলাম আর বক্স সাইজিং করে দিলাম বর্ডার বক্স, সেম চলে আসছে। এবার হচ্ছে গ্রিড নিয়ে কাজ করার জন্য আপনাকে গ্রিড কন্ট্রোল করতে হবে সব কন্টেইনারে। ফ্লেক্স এবং গ্রিড উভয়টার ক্ষেত্রে একই নিয়ম, একে হ্যান্ডেল করতে হবে কন্টেইনারকে, ঠিক আছে। কন্টেইনারটা অবশ্যই একটা প্যারেন্টস হিসেবে থাকা লাগবে। সেইখানে করে দেন ডিসপ্লে গ্রিড। যেহেতু এটা 2 ডাইমেনশন নিয়ে কাজ করে সেহেতু ডিসপ্লে গ্রিড দিলে কোনো পার্থক্য বোঝা যাবে না, কোনো ডিফারেন্স নেই, শুধু এরকম হয়ে যাবে। জাস্ট মানে টোটাল যে জায়গাটা সে হাইট দিয়ে পুরো টোটাল জায়গাটা সে কাউন্ট করে নেবে। হ্যাঁ, এরপর হচ্ছে আমার ওয়েটটাকে হ্যান্ডেল করা। ওয়েটটাকে হ্যান্ডেল করার জন্য এই যে কোথায় দেখছিলাম জানি, এখানে না, এই যে গ্রিড টেমপ্লেট কলাম। উইথ মানে বুঝতেই পারতেছেন, উইথ যদি আপনি ভাঙতে চান তাহলে তো কলামই তো হয়, ঠিক আছে। হাইট ভাঙলে হয় রো, উইথ ভাঙলে হয় কলাম। তো এখানে বলে দেন গ্রিড টেমপ্লেট কলাম। কয়টা কলাম বানাবেন সেটা আপনার বিষয়। আপনি যদি চান যে 2টা কলাম বানাবেন তাহলে 2টা কলামের কতটুকু উইথ হবে সেই শুধুমাত্র সেটা বলে দেবেন, সে বুঝে নেবে কতগুলো কলাম, যে কটা স্পেস সে কটা কলাম। আমি বলে দিলাম সাপোজ 400 পিক্সেল, দেন 400 পিক্সেল, সেভ করি। বাকি হাইটটা অটোমেটিক ভাবে সে নিয়ে নিয়েছে, টোটাল জায়গাটা নিয়ে নিয়েছে। তবে এক্ষেত্রে আমার হাইট ট্রাই করার জন্য দিয়েছি, আরেকটা করে দেবেন এখানে 100 পিক্সেল। আচ্ছা, এখানে হাইটটা আমরা কিন্তু কখনোই ব্যবহার করব না, কিন্তু এটা মনে আছে তো, হাইট কিন্তু কোথাও ব্যবহার করা যাবে না। সো হাইটটা আমরা রো আকারে পরে হ্যান্ডেল করে নিব। সো জাস্ট ট্রাই করার জন্য হাইটটা থাকুক। এখন এখানে আমরা যদি চাই এভাবে ব্যবহার করতে পারি, সাপোজ 30%, এখানে করে দিলাম 40%, আর থাকে কত 30%, সেভ করি, চলে আসছে। আচ্ছা, একটা কাজ করি তো, এখানে 50% করে দিই, কি হবে বলেন তো? নেবে না। এটা হচ্ছে ওই যে ফ্লেক্স এর মতো, মনে আছে যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স দিই ভিতরের আইটেম যতই বড় হোক না কেন চেপে চেপে সে জায়গা মতো দাঁড়ায় থাকে, এটাও ওই রকমই কাজ করবে। তো এটা নিয়ে যখন কাজ করবেন সেক্ষেত্রে আপনার সামনে কিন্তু বেড়ে গেছে, কিন্তু সে লাইন ধরে কিন্তু রাখছে। তিনটা অটো দিলে হ্যাঁ, এটা হচ্ছে এটা হলো ভালো, একদম সমান হয়ে নেবে, তখন টোটাল জায়গাটাকে সে ভাগ করে নেবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে আমার গ্রিড টেমপ্লেট কলাম। এরপরে যদি আমার রো প্রয়োজন হয় তখন আমাকে রো নিতে হবে। এখানে একটা প্রবলেম আছে, খেয়াল করছেন প্রবলেমটা কি? কিছু প্রবলেমও থেকে যায় এখানে। আচ্ছা দেখো, একটু কষ্ট সে কটা তার তো বেশি আসবে না। সমস্যা নেই, নিচে আসবে, নিচে চলে আসবে, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, অসুবিধা নেই। এই জায়গাটা যদি আপনি মাঝখানে আনতে চান
তাহলে এখানে বলে দেবেন সেই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেখবেন এই দুইটা মাঝখানে চলে আসবে। ও বাবা, এখানে অটো দেওয়ার কারণে প্রবলেম হয়েছে। এখানে যদি ওয়েট ফিক্স করে দিতেন তাহলে মাঝখানে চলে আসবে। যেমন দেখেন ট্রাই করে দেখি, 400 পিক্সেল, ভালো জিনিস প্রশ্ন করেছেন, এটা প্রয়োজন হয় অনেক সময়। 400 পিক্সেল, 200 পিক্সেল আসেনি। তাহলে কি করার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি কাজ না করে দরকার নেই কাজ করে। আচ্ছা, পুরো সেট ধরে সে মাঝখানে আনতেছে জাস্টিফাই সেন্টার দেওয়ার কারণে। আমি তো কন্টিনিউয়াসলি কাজ করতেছি, তো কন্টিনিউয়াসলি তো টোটালটা ধরেই তো মার্কেটে আসবে, টোটাল ধরে মাঝখানে আসবে। তাই না? আমি যদি চাই এই দুইটাকে, তাহলে ওই দুটোকে ক্লান্তি করতে হবে। দেখি পারি কিনা, লাস্টের দুইটা তাই না? হ্যাঁ, করে দিলাম আমি টেস্ট ডট টেস্ট, মার্জিন লেফট করে দিলাম অটো। এইখানে নিচেরটাকেও না, নিচেরটা দিলে তো হবে না। এখানে কি করা যায়? সেম ক্লান্তি করার জন্য ওটা শুধু টেস্ট লিখে দিলেন তো এই দুটোই মাঝখানে চলে আসবে। না না না, মাঝখানে আসার কথা না, মাঝখানে আসার কথা না, ঠিক আছে, মাঝখানে আসার কথা না। আচ্ছা দেখি এটা কিভাবে আনছে। এখানে কোনো নমুনা দেওয়া আছে কেন দেখি, গ্রিড এরিয়া, বহুত কাহিনী দেখছেন, এখানে ভেরিয়েবলের মতো নাম নিয়ে নিয়ে অনেক কাজ করে, বহুত কাজ আছে। আমি আমি একদিন আইসোটোপ প্লাগইনটা নিয়ে একটু নাচা করতেছিলাম। আইসোটোপ এটাতে করা, এটাতে করা, গ্রিড দিয়ে করা। আচ্ছা এটা নিয়ে নিজেরা, আমি এতটুকু দেখাই দিই, বাকিটা নিজেরা বুঝে নেন। আমি শুধু গ্রিডের এটা দেখাই দিই, ডাইমেনশনটা বোঝাই দিই। আচ্ছা, আমার কাছে এটা খুব একটা পছন্দ হয় না, বা পছন্দ হয় না মানে এটা ব্যবহার করা ভালো, বাট আমার এখনো অত রকম প্রয়োজন হয়নি যে এটা নিয়ে কাজ করার, খুব একটা প্রয়োজন হয়নি। ঠিক আছে, এগুলো অনেক প্রয়োজন হয়। এখানে প্রয়োজন হয় কোন সময়, যখন আপনি কোনো ইমেজ গ্যালারি নিয়ে কাজ করবেন, বিশেষ করে ইমেজ গ্যালারি, ঠিক আছে, সেটা হতে পারে কোনো প্রোডাক্টের ইমেজ গ্যালারি হতে পারে, বা যে কোনো ইমেজ গ্যালারি টাইপের কাজ যখন লাগবে তখন আপনাদের এর প্রয়োজন হবে। হ্যাঁ, আচ্ছা, অন্য কোনো জায়গায় সাধারণত এটা কখনো প্রয়োজন হয় না। তো এখানে উইথ এবং হাইট মানে ধরা বুঝতে পারছেন। এখানে ফ্লেক্স দিয়ে কাজ করলে আমরা জাস্ট জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে সে কিন্তু অটোমেটিক সুন্দর করে মাঝখানে চলে আসতো, বাট গ্রিডে এটা আসতেছে না, কারণ গ্রিডের কাজ হচ্ছে 2 ডাইমেনশনে কাজ করা, উইথ এবং হাইট দুটোকে একসঙ্গে কাজ করা। তো এখানে আরো অনেকগুলো প্রপার্টি চলে আসে, অনেক এক্সট্রা প্রপার্টি দেখবেন চলে আসছে, সেগুলো নিয়ে নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? এখানে এখানে গিয়ে দেখা যাচ্ছে যে এটা এমন করতে পারেন যে আচ্ছা এটার মতো যদি করতে চান টোটাল 4টা এরকম করা যেতে পারে। দেখাই দিই একটু সিম্পল দেখাই দিই। আচ্ছা এই যে একটা আছে গ্যাপ, মাঝখানে গ্যাপটা তৈরি করার জন্য গ্রিড কলামের গ্যাপ মার্জিনের মতো কাজ করবে। কলামের জায়গা যদি রো করে দিই উপরে নিচে, তাহলে আশা করি যে কলাম রো কোনো কিছু না দিয়ে শুধু এমনি যদি লিখি তাহলে দুই পাশে পাওয়ার কথা লজিক্যালি, দেখি পাই কিনা। ঠিক আছে, পেয়ে গেছেন। এরপর আমরা চাচ্ছি ধরেন এই দুইটাকে মিলে একটা কলাম তৈরি করতে। অনেকটা আপনার যখন ইনে কাজ করছেন না, এক্সেল নিয়ে কাজ করছেন, দুইটা সেলকে একটা সেল বানায় মার্জ করে ফেলে, এরকম মার্জের কাজ এখানে করা যায়। এই যে গ্রিড রো পরে একটা আছে দেখি, এই যে গ্রিড রো কপি করি,
আমি এটাকে একটা ক্লাস দেই টেস্ট, আর টেস্টের এখানে বলে দিই গ্রিড রো। শুরু হবে হচ্ছে রোটা, রো এখানে কলম না কিন্তু রো, রো 1 থেকে শুরু হবে 4 গিয়ে শেষ হবে, অর্থাৎ এখান থেকে শুরু হবে 4 নম্বর গিয়ে শেষ হবে। তো আমার তো 4টা নাই, আমার আছে 3 নম্বর ঘর পর্যন্ত। তো আমি বলবো এটা শুরু এখানে, শেষ হবে 3 নম্বরের আগে, ঠিক আছে? তো 1 থেকে নিয়ে 3। আচ্ছা দেখি তো, কলম দিয়ে দেখি। হ্যাঁ দেখি কেন ধরলো গ্রিড কলাম। এইটা এইটা এটা কি রো নাকি কলাম? উপরে নিচে উপরে নিচে কি রো নাকি কলাম? এটা কলাম না, মার্জিন দিয়ে দিছি তখন তো এটা কলামই হয়ে গেল। মার্জিন দেওয়ার দরকার কি? উপরে নিচে যেটা সেটা তো কলামই, এটা তো রো না, তাই না? আমাদের কলামই শুরু হবে লেফট সাইড থেকে 1 থেকে, আর কলামটা শেষ হবে হচ্ছে 3 নম্বরের আগে গিয়ে, এটা তো রো না। যে একই সাথে রোর পাশাপাশি যদি কলাম সেট করতে চান তাহলে একটু কষ্ট করে আরেক লাইন লিখবেন, 1 থেকে নিয়ে মনে করেন 3, এখানে করে দেন রো। রো হচ্ছে এই যে একটা রো, এই লেফট থেকে রাইট আরেকটা রো, এই যে একটা রো, এই যে একটা রো। তো শুরু হবে একদম উপর থেকে, শেষ হবে এই 3 নম্বরের আগ পর্যন্ত গিয়ে। বুঝতে পারছেন? এই হলো সিস্টেম। তো এইগুলো তো এত কষ্ট করে না করলেও আপনি উইথ হাইট দিয়ে করতে পারতেছেন খুব ইজিলি। কেন তো ঝামেলা করতে যাবেন? রেসপন্সিবিলিটি না, ঝামেলা করবো কোথায়? রেসপন্সিভটা আবার আলাদাভাবে কন্ট্রোল করতে হবে। এগুলো তো রেসপন্সিভ আপনার কন্ট্রোল করতে হবে। এটা অটোমেটিক রেসপন্সিভ হবে না? না কেন হবে? পুলিশ স্টাফের মতো। না 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 না, কোনো সুযোগ নেই। আপনি তো উইথ হাইট দিয়ে দিয়েছেন, তাই দেখেন। আমি যদি পার্সেন্টেজ দিয়ে করি, ওটা না দিয়ে পার্সেন্টেজ। পার্সেন্টেজ দিয়ে করবেন, করেন। সাপোজ 30%, 30%, আর এখানে আসবে হচ্ছে 40%, তাই তো? রেসপন্সিভ তো অবভিয়াসলি করা লাগবে, রেসপন্সিভ না করলে তো হবে না। হ্যাঁ দেখেন এখানে কি ক্যালকুলেশন কাজ করতে কোথায়, হ্যাঁ সবই হবে। ক্যালকুলেশন ওটা ভিন্ন, ওটা ভ্যালু, ওটা সব জায়গায় কাজ করে। তিনটে পার্ট করে একেবারে সমান সমান করে হবে, কোনো ব্যাপার না। খেয়াল করছেন মাছের চোখের মতো হয়ে যাচ্ছে। রেসপন্সিভ সব ক্ষেত্রে লাগবে, এটা কোনো মাপ নেই, কাস্টম রেসপন্সিভ করাই লাগে। ওটা করতেই হবে। আচ্ছা এটাই পাচ্ছে, মার্জিন পাচ্ছে। সো আমি এটা দিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতে চাচ্ছি না, এটা আপনারা নিজে দেখে নিন যদি কারো গ্রিড নিয়ে শেখার খেয়াল থাকে। তবে আমার সাজেশন থাকবে ফ্লেক্স না শিখে কেউ গ্রিডের কাছে যেন না, তখন মাথা কিন্তু চুল নষ্ট হয়ে যাবে, এলোমেলো করে ফেলবে। অনেকে বলতেছে স্যার যে ধারণা করতেছে যে গ্রিড নাকি ফ্লেক্সের জায়গাটা দখল করবে ভবিষ্যতে। ভবিষ্যতে হ্যাঁ করবে, একসময় করবে। এটা একটা আপডেট ভার্সন যেহেতু টু ডাইমেনশন, ওটা তো ওয়ান ডাইমেনশন। 1 ডাইমেনশন আর 2 ডাইমেনশন। তবে 2 ডাইমেনশন নিয়ে কাজ মানুষের করানো হচ্ছে এই একটা ঝামেলার কারণে, কারণ সেখানে অনেক কিছু হিসাব রাখতে হয়, মানে একটু ঝামেলা হয়ে যায়, বা যারা নতুন বা এটা নিয়ে যখন যারা এডিট করতে যাবে তখন তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। ভবিষ্যতে হয়তো আরো সহজ ভার্সন আসতে পারে। সহজ আসবে। আর যারা মনে করেন চায় যে আমার যতই কঠিন হোক সমস্যা নেই, আমি চাই অল্প কোড, তারা তো গ্রেডটাকে সাপোর্ট করবে, গ্রেডটাকে পছন্দ ওই যে করবে। আপনি যেটা বললেন গ্যালারি ইমেজের জন্য, হ্যাঁ আমার দরকার শুধু এই সেকশনের ওইটুকু বুঝুন। ওইটুকুর জন্য গ্রেড। আমি এরকম একটা তারপরও এই যে গ্রেডের কাজ দেখতেছেন না, এই যেগুলো আমি একটা সময় করলাম, এই সব কাজ ফ্লেক্স দিয়ে করা যায়, সেম টু সেম এভাবে করবো আমি, একদম এইভাবে মিলে যাবে, ফ্লেক্স হবে, কোনো ফ্লোট টোট কিছুই না, ফ্লেক্স দিয়ে করবো, পসিবল। ঠিক আছে? গ্রিড মানে ফ্লেক্স তো মানে একটা সিঙ্গেল ডাইমেনশনের কাজ করে, তো আমি এক ফ্লেক্সের ভিতরে আরেক ফ্লেক্স যখন নিয়ে আসবো, একটা রোর কাজ করাবো আর একটা কলামের কাজ করাবো, হয়ে গেল ফ্লেক্সের ভিতরে ফ্লেক্স। ট্রাই করেন। ঠিক আছে? আর এটা হচ্ছে একটার ভিতরে একটা নেওয়া লাগবে না, একবারেই গ্রিডে 2 ডাইমেনশনের কাজ করতেছে। ক্লিয়ার? এছাড়া আর কিছু নেই। এখানে আবার দেখেন মার্জিন দিতে গিয়ে আমার ভেঙে ডান পাশে বাম পাশে চলে আসছে, মার্জিনের কারণে। এগুলো আমাকে হিসাব করে নিতে হবে, যেহেতু মার্জিন দিচ্ছে সেহেতু আমার ওইভাবে হিসাব করে নিতে হবে যে কতটুকু জায়গা
বাকি রেখে উইথ দেবো, হাইট দেবো, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে গ্রিডে দেখি। এগুলো বলা হয় গ্রিড লাইন, এর ভিতরে লাইনগুলোকে বলা হয়। আচ্ছা, গ্রিড কলাম স্টার্ট আমরা মোটামুটি বুঝছি। গ্রিড রো এটা আমরা মোটামুটি বুঝতে পারছি, কোনো সমস্যা নেই, এটা আমরা তৈরি করতে পারবো আশা করি। গ্রিড এরিয়া এই জিনিসটাকে বুঝতে হবে। গ্রিড এরিয়া, আচ্ছা দেখি তো কি গ্রিড এরিয়া। আইটেম 8, আইটেম এরিয়া 1 2 5 6, 1 2 5 6। একটা কাজ করি, 8 করে দিই। 1 2 3 4 5 6 7 আর করি। ও এই পাশে হলো 8 নম্বর। এখানে আমি একটু কমাই দিই। আচ্ছা, উপরে 1 থেকে শুরু হয়েছে 2 নম্বর, এটা যদি করে 3 নম্বর কোথায় যায় কি জানি কিভাবে কাজ করছে। এখানে কি ছিল অ্যাডমিন 1 2 3 4 5 6। এই যে হচ্ছে আমাদের ব্যাকএন্ড, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ওকে, এই মেনু নিয়ে মোটামুটি বুঝতে পারছেন মেনুতে কোথায় কি কাজ করে না করে। সিম্পল একটা কাজ। আচ্ছা, এরপরে আমরা আজকে একটা প্রিমিয়াম থিম আপলোড করব। আচ্ছা, খুব ধৈর্য সহকারে বসে থাকবেন, এখন খালি ঘুরে আর ঘরে, ঘুরে আর ঘরে, অনেক টাইম নেই। প্রিমিয়াম থিম পেপার লাগে আমার কাছে একটা আছে, ডাউনলোড করা আছে। তো প্রিমিয়াম থিম যখন ডাউনলোড করবেন তখন আপনাকে কয়েকটা জিনিস দিবে। একটা দিবে হচ্ছে মেইন থিমের ফোল্ডার, মেইন থিম দিবে। আর একটা দিবে হচ্ছে চাইল্ড থিম। চাইল্ড থিম অনেক জায়গায় দেয় না, অনেক জায়গায় দেয়, অনেক জায়গায় দেয় না। এরপরে একটা ডেমো দিবে, আর দিবে হচ্ছে একটা ডকুমেন্টেশন। এই 4টে জিনিস দিবে আপনাকে, ঠিক আছে। 4টে জিনিসের ভিতরে চাইল্ডটা অপশনাল, দিতেও পারে নাও দিতে পারে। চাইল্ডটা হচ্ছে একটা থিমের 2টা ভার্সন, হ্যাঁ 2টা ভার্সন বলা ঠিক না, মানে 2টা অংশ, ঠিক আছে। তো মেইন থিমটা হচ্ছে আমরা আমাদের সার্ভারে আপলোড করে রাখবো, আর অ্যাক্টিভ রাখবো হচ্ছে চাইল্ড থিমটা। তাহলে কি হবে, পরবর্তীকালে যদি আমার কোনো মানে কি বলা হয় ভার্সন চেঞ্জ হয়, কোনো আপডেট আসে, তাহলে আমরা আপডেট দেবো হচ্ছে মেইন থিমটা। মেইন থিমটা আপলোড দিলে মানে আপডেট দিলে আপনার চাইল্ড থিমটা হচ্ছে রিপ্লেস হয়ে যাবে অটোমেটিক্যালি। বিষয়টা এরকম, মেইন থিমটা হলো উপরে থাকে আর চাইল্ড থিমটা হচ্ছে নিচে থাকে। একই জিনিসের নিচে একটা আলাদা একটা ফাইল করা থাকে। তো চাইল্ড থিমের ভিতরে যে পরিবর্তনগুলো আনবেন সেটা কেমন জানি স্টাইল সিএসএস এর নিচে আরেকটা সিএসএস সেখানে লেখা হচ্ছে, ক্লিয়ার। বিষয়টা এরকম রিপ্লেস হয়ে যায়। এটাকে আমরা আপলোড করব। অ্যাপিয়ারেন্স থেকে যান থিমে, 3টা দেওয়া আছে, এখান থেকে অ্যাড নিউ, আপলোড থিম, চুজ ফাইল। আমি একটা কাজ করি, এখান থেকে এর অ্যাড্রেসটাকে কপি করে নিই, বুঝতে সুবিধা হয়। ফার্স্ট অফ অল আমি প্যারেন্টস থিমটাকে নিব, অবশ্যই জিপটা, ফোল্ডারটা না। ওপেন করি, দেন ইনস্টল। এইটা নিয়ে একজন একটা বায়োপিক পোস্ট করছে, স্যার থিমটা আপলোড করতেছে বাট রং লাইভ সার্ভারে না লোকাল সার্ভারে? হয়তো লোকাল সার্ভারে কি এটা কি লাইভ সার্ভারে করছে না লোকাল সার্ভারে করছে? লাইভ সার্ভারে এটা হয় না, অনেক সময় এটা হয় না। কেন? সার্ভারের কিছু সেটিং চেঞ্জ করতে হয়। অনেক সময় বড় কোনো থিম হলে সার্ভারে কিছু সেটিং চেঞ্জ করতে হয়। যেমন ওখানে মানে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম দেওয়া থাকে, ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ দেওয়া থাকে, ঠিক আছে। তারপরে আপলোড টাইম দেওয়া থাকে, এই ধরনের অনেক কিছু এখানে হ্যান্ডেল করা থাকে। এত পিক্সেলের বেশি হলে সে আর নিবে না, তো ওগুলোকে চেঞ্জ করে নিতে হয়। ওগুলো সবকিছু ডকুমেন্টেশনে লেখা থাকে, এটা না বোঝার কিছু না, সব লেখা থাকে। ইন টোটাল ফার্স্ট অল আছে, কোথায় গিয়ে চেঞ্জ করবেন, কিভাবে চেঞ্জ করবেন না করবেন, সব ওখানে লেখা থাকে।
আবার অনেক জায়গায় এরকম হয়, ডকুমেন্টেশন তো ভালো করে বোঝা যায়, তাই তো দেখলে বোঝা যায় এখানে অবশ্যই বোঝা যাবে ডকুমেন্টেশন না বুঝলে হচ্ছে সমস্যা। সমস্যা। হ্যাঁ আমি খুঁজে বের করতে একটু সমস্যা। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যেহেতু এটা পিএসপি দিয়ে তৈরি করা, সো পিএসপি যদি আপনার সে ওয়েবসাইট তৈরি করছে সেটা হচ্ছে পিএসপি ভার্সন 7.2, আর আপনি যেটা আপলোড করছেন সেটা হচ্ছে 5.6, সাপোর্ট তো করবে না। আপনার সার্ভারে গিয়ে আপনার সার্ভারের পিএসপি ভার্সনটা চেঞ্জ করে আসতে হবে, আর না হলে আপলোড নিবে না। ঠিক আছে, অনেক কিছু থাকে। এটা হচ্ছে এই জন্যই বলছিলাম যে এই ডেভেলপমেন্ট পার্ট বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে এক এক থিমে এক এক রকম, আপনাকে একটু ডানে বামে নজর রাখতে হবে, একটু হুঁশিয়ার হয়ে কাজ করতে হবে। তবে সবই ওপেন, আপনাকে বলে বলে দিবে এটা করো এটা করো, আপনার বুঝে করতে হবে। আপলোড হয়ে গেছে। হ্যাঁ আপনি এই থিমটা তো আপনার ডাউন করা আছে, হ্যাঁ, তো আমি যদি এটা করতে চাই তখন আমি এটা ডাউন করবো না? আপনি ডাউনলোড করতে পারবেন না, হয়তো আমার কাছ থেকে নিতে হবে। ডাউনলোড করা এমনি ফ্রি থিম তো পারবো। ফ্রি থিম পাবেন, আর থিম ফরেস্টে অ্যাকাউন্ট করে রাখবেন, ওখানে দেখবেন প্রায় থিম দেয়, ফ্রি থিম দেয়। গুগলে সার্চ দেবেন থিম ফরেস্ট থেকে থিম যে ফরেস্ট, থিমগুলো দেয় সেই থিমগুলো একটু হ্যাঁ এখানে আনতে হবে তো। আপলোড দিতে পারবেন। এই যে ফ্রি থিম অফ দ্য মান্থ লিখে সার্চ দেন, ডাউনলোড ফ্রি ওয়ার্ডপ্রেস থিম 1 থিম ফরেস্ট। প্রত্যেক মাসে দেখবেন এই যে এখানেও কিন্তু ফ্রি আছে ডাউনলোড থিম। এই থিমটা এখনো ফ্রি দেওয়া আছে, সাদা কালারের একটা থিম, এই থিমটা এখনো ফ্রি দেওয়া আছে, এই থিমটা ফ্রি দেওয়া আছে। প্রত্যেক মাসে ওয়ার্ডপ্রেসের থিম প্রত্যেক মাসে পাবেন। ওয়ার্ডপ্রেস থিম আপনি গুগলে সার্চ দেবেন থিম ফরেস্ট ফ্রি থিমস অফ দ্য মান্থ লিখে সার্চ দেবেন, সরাসরি ওদের লিঙ্ক দিয়ে দেবে, থিম ফরেস্টের লিঙ্ক দিয়ে দেবে। আচ্ছা, এরপরে আরো ডাউনলোড অন্য অন্য জায়গা থেকে ডাউনলোড করা যায় প্রিমিয়াম থিম। অনেক সময় অনেকে কিনে সেটা আবার ড্রাইভে আপলোড করে রাখে, সেখান থেকে মানুষ নিয়ে ডাউনলোড করে। এটা রং ওয়ে, তারপরেও এটা অনেকে করে। হ্যাঁ, মানে আপনি থিমটা কিনে আপনি কোনো একটা ইসে আপলোড করে রাখেন, গিটহাবে আপলোড করে রাখলেন, আপলোড করে সেটা পাবলিশ করে দিলেন যে তোমরা নাও, এখান থেকে কেনার দরকার নেই। আমি গ্রুপে দেখি বলে যে আমার কাছে এই টিমটা আছে, কারণ লাগবে না। ওরকম। আর বিশেষ করে গ্রুপে এই এগুলো অনেক হেল্প পাওয়া যায়, ভালো ভালো থিম এখানে ফ্রি পাওয়া যায়। আবার ওয়ার্ডপ্রেসের থিমের ভিতরে আবার দুই ধরনের থিম পাওয়া যায়। একটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে, আর এই পাসওয়ার্ডটা আপনাকে প্রোভাইড করে হচ্ছে ওদের কোম্পানি। আপনাকে যে আপডেট দিবে তারা, তাদের সাথে তো আপনার একটু কানেক্টেড থাকা লাগবে। ওদের কোম্পানি আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, মানে এটা অনেকটা সিডিএন এর মতো। আপনাকে একটা পাসওয়ার্ড দেবে, ভিতরে কিছু ফাইল তাদের সার্ভারে থাকবে, ওটা আপনার হাতে দিবে না। আপনি যদি পাসওয়ার্ড দিয়ে ঠিকমতো লগ ইন করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, তাহলে আপনার সাইটে রান করবে, আদারওয়াইজ রান করবে না। আপনাকে প্রিমিয়াম, আমার কাছে অনেক কটা থিম আছে এরকম, আপনাকে থিম দিয়ে দেবো, কাজ করতে পারবেন না। কারণ যত সময় পর্যন্ত অ্যাকাউন্ট না করে লগ ইন না করে ঢুকবেন, তত সময় পর্যন্ত এই ব্যাকএন্ডটা পাবেনই না আপনি, ওই প্রিমিয়াম সফটওয়্যারের মতো। ঠিক আছে, আর আবার কিছু কিছু থিম আছে যেগুলো হচ্ছে আপনার আপনি একবার অনেকটা HTML থিমের মতো। HTML থিম যদি আমি একটা ডাউনলোড করে আপনাকে দিয়ে দিই, সেখানে তো আটকায় রাখার কোনো সুযোগই নেই। ঠিক আছে, ওইখানে এরকম কোনো অপশন নাই, ওগুলো আপনারা যে মনে চায় যেভাবে মনে চায় ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সেরকম অনেক থিমই পাওয়া যায়। আচ্ছা, যেমন The7 নামে একটা থিম আছে, ওইখানে আপনাকে যখন কিনবেন তারা আপনাকে একটা অ্যাকাউন্ট করে দিবে, ইউজার নেম দিয়ে দেবে, পাসওয়ার্ড দিয়ে দেবে, দেন আপনি করতে পারবেন। আর এমনি যদি চান The7 থিমের অভাব নেই, অনেক জায়গা থিমগুলো ডাউনলোড করতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? আপলোড একটা আমি করছি, এই যে চলে আসছে, কিন্তু এটা হচ্ছে আমার প্যারেন্টস, এর জন্য এটাকে আমি অ্যাক্টিভ করবো না। এটা আমি চাইল্ডটা অ্যাক্টিভ করবো। আপলোড করলাম, এই থিমের ভিতরে একটু প্রবলেম আছে, বাট প্রবলেমটা স্কিপ করে দেবো, অসুবিধা নেই। চাইল্ডটা অনেক ছোট একটা থিম, বেশি একটা সময় লাগবে না, হয়ে গেছে, দেওয়ার আগে হয়ে গেছে। আপলোড করতে গেলে জিপ আপলোড করতে হয়। আরেকটা ওয়ে আছে এটাকে আপলোড করা, সেটা হচ্ছে আপনার এই থিমটা আপলোড করার পরে দেখবেন যেখানে আপনি রাখছেন টেস্ট, তাই না, এর ভিতরে এই যে WP কন্টেন্ট, ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট, এখানে থিমের ভিতরে দেখুন চলে আসছে, এই যে চাইল্ড আর এই যে প্যারেন্টস। আপনি এত আপলোডের কষ্ট না করে সরাসরি এখান থেকে কপি পেস্ট করে বসাই দিতে পারেন।
কপি পেস্ট করে এখানে বসাই দিতে পারেন, ঠিক আছে। তবে আপলোড করাটা ভালো, আপলোড করলে অনেক প্রবলেম কম হয়। আচ্ছা, আবার থিমসে যাই। সেম টু সেম দুইটা। আমরা এখান থেকে এই যে চাইল্ড, ওয়ার্ডপ্রেস চাইল্ড, এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে একটা মেসেজ দিয়েছে। প্রত্যেকটা প্রিমিয়াম থিমে এই মেসেজগুলো পাবেন। এটা হচ্ছে যে সমস্ত প্লাগইনের সাহায্যে এই ওয়েবসাইটটা করা হয়েছে সেই সমস্ত প্লাগইন এখানে আপলোড করতে বলতেছে, ডাউনলোড করতে বলতেছে। সো আপনি চাইলে এখানে ক্লিক করে যেতে পারেন অথবা এই প্লাগইনসে ক্লিক করে যেতে পারেন, যেখানে ইচ্ছা। ক্লিক করলেন আপনাকে এই প্লাগইন পেজে নিয়ে যাবে। ওকে, আচ্ছা, অটো নিয়ে নেবে যে কোন কোন প্লাগইনগুলো লাগবে, তাই? হ্যাঁ, ওখানে সিস্টেম করে দেওয়া আছে। এরপরে দেখেন এই যে ডান পাশে দেওয়া আছে টাইপ, কিছু আছে রেকর্ড আর কিছু আছে রিকমেন্ডেড। ওকে, আর এখানে দেখেন এর সোর্সটা কোথায়। কিছু সোর্স হচ্ছে ওয়ার্ডপ্রেস রিপোজিটরি আর কিছু আছে এক্সটার্নাল সোর্স। ওয়ার্ডপ্রেস রিপোজিটরি মানে হচ্ছে এই যে দেখেন এই প্লাগইনের ভিতরে আমরা যখন থিমের ভিতরে প্লাগইনের ভিতরে যখন যাব, প্লাগইনস অ্যাড নিউতে যান, এই যে অনেক প্লাগইন দেখতেছেন না, এই সব প্লাগইন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে আপলোড করা। অনেকটা আছে গুগল প্লে স্টোরের মতো, ওখানে ওদের রিপোজিটরিতে আপনার সবকিছু এখানে আপলোড করে দেওয়া আছে। এখন এগুলো যদি ব্যবহার করতে হয় এখান থেকে ডাউনলোড করে দেন ব্যবহার করতে হবে, তাই না? এরা যেটা করে এটা হচ্ছে ওই ওয়ার্ডপ্রেস রিপোজিটরির লিঙ্কটা বসায় রাখে, আপনি যখন ইনস্টল দেবেন সেই রিপোজিটরি থেকে ইনস্টল হয়ে ডাউনলোড হয়ে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। আর কিছু হচ্ছে আপনার এক্সটার্নাল সোর্স। এক্সটার্নাল সোর্স হচ্ছে আপনার হতে পারে যেমন এই যে রেগুলেশন স্লাইডার, এটা হচ্ছে একটা প্রিমিয়াম স্লাইডার, ঠিক আছে। তো প্রিমিয়াম স্লাইডার তো এরকম অনলাইন লিঙ্ক থেকে ডাউনলোড করার সুযোগ থাকার কোনো কথা না। এটা আপনি কিনবেন, আপনাকে দিয়ে দেবে, তারা ডাউনলোড করে নেবেন। ওকে, এটা যেহেতু প্রিমিয়াম একটা স্লাইডার, এই স্লাইডারটা তারা ডাউনলোড করে আপনার ওই যে দুইটা আমি আপলোড করলাম ফাইল তার ভিতরে রেখে দিচ্ছে, আমার ডাউনলোড করে কষ্ট করতে হবে না। ওকে, এটা যেগুলো আপনার এক্সটার্নাল সোর্স সেগুলো একটু দ্রুত আপনারা নিয়ে নেবে ইনস্টল, আর যেগুলো ওয়ার্ডপ্রেস রিপোজিটরি সেটা আস্তে আস্তে নেবে কষ্ট করে। এখানে তো অল্প কয়েকটা, কিছু কিছু থিম আছে দেখবেন 40টা 50টা পর্যন্ত এরকম প্লাগইন থাকে, অনেক প্লাগইন থাকে। ই কমার্স ও কমার্সের হাবিজে অনেক প্লাগইন থাকে। আপনি যদি চান বাল্ক সিলেক্ট করে এখান থেকে অ্যাকশনটা ইনস্টল করে দেন, দেন অ্যাপ্লাই করে দেন। ওই থিমের যে দেন আবার চলে গেলাম আমরা থিমে, বা এখানে ক্লিক করেন বা থিমে ক্লিক করেন, জায়গা মতো চলে যান। থিম ইনস্টল করে কোনো লাভ নেই যদি অ্যাক্টিভ না করেন, অ্যাক্টিভ করতে হবে। সবগুলোকে সিলেক্ট করে আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করলাম, অ্যাপ্লাই করলাম। অ্যাক্টিভ হওয়ার পরেই দেখবেন আপনার এই বাম পাশে মেনুর চেহারা পাল্টে গেছে। হ্যাঁ, এখানে অনেকগুলো আইটেম বেড়ে যাবে। আবার বসে দেখেন অ্যাক্টিভ করার জন্য সব কন্টেন্ট কিন্তু এখানে নেই, তাই না? এখন আমার কাজ হলো এই কন্টেন্ট গুলোকে এক এক করে নিয়ে আসা। এই কন্টেন্ট গুলোকে তারা আবার ডেমো আকারে আপনাকে দিয়ে দিয়েছে। দেখেন এই যে ডেমোর ভিতরে এই কন্টেন্ট গুলোকে তারা দিয়ে দিয়েছে। আপনি চাইলে তাদের এই ডেমো কন্টেন্ট নিয়েও কাজ করতে পারেন। কিভাবে? তো এখানে চলে যান, ব্যাকএন্ডে গিয়ে টুলসে যাবেন, টুলস থেকে ইম্পোর্টে যাওয়ার পরে এটা যেহেতু ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট সেহেতু ওয়ার্ডপ্রেসটাকে আপনাকে ইনস্টল করতে হবে। এই যে ডান পাশে লেখা আছে যে ইম্পোর্ট পোস্ট, পেজ, কমেন্ট, হাবিজাবি সবকিছু এখানে ইম্পোর্ট করা যায়। এটা একটু ইনস্টল হোক। একবার সব ইনস্টল করে রাখা যায় না? একবার সব ইনস্টল করে রাখা যায় না? হ্যাঁ, রাখা যাবে, সমস্যা নেই। এই যে রান ইম্পোর্টার রান করলাম। আচ্ছা, এখান থেকে ফাইলটা চুজ করতে হবে। XML ফাইল আমাকে চুজ করতে হবে। তো চুজ করার পরে ডেমোর ভিতরে চলে যাই। এগুলো সব কিন্তু XML এক্সটেনশনের ফাইল, তাই না? তো হোম ওয়ানের আপনার ডেমো কন্টেন্ট, তারপরে পোস্টের ডেমো কন্টেন্ট, টেস্টিমোনিয়াল ডেমো কন্টেন্ট,
আর নিচে আছে কমপ্লিট ডেমো, মানে এটা মনে হচ্ছে যে সবগুলো একসঙ্গে একত্র করে দেওয়া আছে। তো আমি কমপ্লিটটা নিলাম, দেন ওপেন করলাম। ওপেন করার পরে আপলোড। এরপরে এখানে আপনাদেরকে চুজ করে নিতে হবে যে এটা কে আপলোড করবে, অ্যাডমিনটা চেনে নিতে হবে। এবং এখানে করে দেবেন ডাউনলোড, কারণ এখানে অনেক রিসোর্স থাকবে, সেই রিসোর্সটা ডাউনলোড করে আনবে সে। দেন সাবমিট করে দেবে। সাবমিট করে আবার এখন গত ক্লাসের যে এডিট সিস্টেম, আর এখানে এডিট সিস্টেম একটু ডিফারেন্স হয়ে গেছে না? পেজের নিচে দেখেন অ্যাড হয়ে গেছে, কিছু জিনিসপত্র অ্যাড হয়ে গেছে, অনেক কিছু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আবার দেখে যাই। এখানে তো এই চলে আসার কথা, এখনো আসে পারেনি। পেজ বিল্ডার চলে আসার কথা, এখনো আসেনি, আপলোড হয়নি এখনো। এই যে WP বেকারি পেজ বিল্ডার, এখানে যে পেজ বিল্ডার অ্যাড করা হয়েছে সেটার নাম হচ্ছে WP বেকারি। আমরা একটা কাজ করি, এই পেজ বিল্ডারে ক্লিক করি, এখানে যেয়ে দেখি এখানে এদের অনেক রুলস আছে, অনেক কিছু আছে যেগুলো সেটিং আপনার নিজের মতো করে চেঞ্জ করে নিতে হবে। এটা একটা প্রিমিয়াম পেজ বিল্ডার, এটাতে অনেক কাজে করা যায়। এখানে শর্টকাট দেওয়া আছে, শর্টকাট। আচ্ছা, শর্টকাট গুলো আপলোড হয়নি, সব আপলোড হবে এখানে। আপলোড না হলে কিছুই দেখানো যাচ্ছে না। এগুলো যখন আপলোড হবে তখন এই পেজটা, এই যে একটা জিনিস কেবল আপলোড হয়েছে দেখা যাচ্ছে যে পোর্টফোলিও। এখানে যখন আমরা যাব তখন দেখবেন যে এই যে আমার যে অপশন গুলো না, এই অপশন গুলোর সাথে আরো অনেক অপশন অ্যাড হয়ে যাবে, অনেক অপশন দেখবেন অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। তো একটু ওয়েট করেন। তার মানে হচ্ছে বেসিক কিছু জিনিস দিয়ে দেওয়া থাকবে, হ্যাঁ, থিম অনুযায়ী অ্যাড হবে। অ্যাড হবে, হ্যাঁ, থিম অনুযায়ী অ্যাড হবে, চেঞ্জ হবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে ডিফল্ট যে জিনিসগুলো দিয়ে দিতে হবে সেগুলো একটু মাথায় রাখতে হবে। সেগুলো মাথায় রাখতে অন্যগুলো হচ্ছে, হচ্ছে অন্য থিমগুলো স্টাইল করে দিতে হবে যে থিমটা কিভাবে কাজ করবে। থিমটা কিভাবে কাজ করে, যখন Right. থিম নিয়ে কাজ করবো তবে এক্সপেরিয়েন্স বাড়বে। তো চেষ্টা করব, আমরা তো জানি যে ওয়ার্ডপ্রেসটা ডিফল্ট ভাবে তার ফ্রন্ট পেজ দেওয়া থাকে ব্লগ পেজটা, ওয়ার্ডপ্রেসটা ব্লগের জন্য তৈরি। সো আমরা এই ফ্রন্ট পেজটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দেওয়ার জন্য এটা কেটে দিতে দরকার নেই, টেস্ট ডিলিট করে দিতে হয়ে যাচ্ছে। টেস্ট যেটা করছি আমরা ডিলিট করে দিতে না করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে যান সেটিং, সেটিং থেকে রিডিং। এই যে এখানে ইওর হোম পেজ ডিসপ্লে করবে হচ্ছে লেটেস্ট পোস্ট গুলা, তার মানে ব্লগ পেজটা আমি স্ট্যাটিক পেজটা করে দেবো হোম পেজ আকারে। হোম পেজ হিসেবে নিব হচ্ছে হোম ওয়ানটা, সাপোজ একটা হোম ওয়ান নিলাম। আর পোস্ট পেজ তার মানে ব্লগ পেজটা রাখবো কোনটা, ধরেন পোর্টফোলিও রাখলাম একটা, দেন সেভ চেঞ্জ করে দিলাম। এটাই তো না, রিলোড করেন, কি চেঞ্জ হয়েছে? অনেক কিছু চলে আসছে, কিন্তু অনেক কিছুই চলে আসছে, সব কন্টেন্ট কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, আমাদের কোনো কষ্ট করতে হয়নি। চলে আসছে। এবার যে কাজটা, সে কাজটা হচ্ছে দেখেন ফোটাটা ঠিক মতো আসে নাই, এখানে আমার কিন্তু স্লাইডারটা আসে নাই। স্লাইডারের জায়গাটা এরর দেখাচ্ছে যে হোম ওয়ান নামের কোনো স্লাইডার সে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। স্লাইডারটা অ্যাড করতে হবে। আবার চলে যান, এখানে স্লাইডারের জন্য আমরা দেখে বুঝতে হবে যে এটা রেভলিউশন স্লাইডার ব্যবহার করা হয়েছে। ক্লিক করেন রেভলিউশন স্লাইডারে। এরপরে আমার স্লাইডারটা ইম্পোর্ট করতে হবে। এখানে দেখেন স্লাইডারের জন্য আমাকে একটা ফোল্ডার তারা দিয়ে দিয়েছে, এই যে স্লাইডার রেভলিউশন, এই যে স্লাইডারের জন্য অনেকগুলো ফোল্ডার দিয়ে দিয়েছে যেটা আপনি ব্যবহার করার প্রয়োজন। তো আমরা যেহেতু হোম ওয়ানটা ইম্পোর্ট করছি, তাই আমার এখানে যে স্লাইডারটা, সেই স্লাইডারের নাম হচ্ছে হোম ওয়ান, এটা আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করলাম, এখানে আবার নিউতে যেন না, নিউতে নতুন স্লাইডার অ্যাড করতে যাবেন, বলবে টাকা দাও, ঠিক আছে? তো ইম্পোর্ট করি, চুজ করি, হ্যাঁ সেট করা যায়। সো হোম ওয়ানটা আমি ওপেন করলাম, ওপেন করে ইম্পোর্ট, একটু সময় নেবে। রেভলিউশন স্লাইডারটা আমার কাছে কেন যেন মনে হয় একটু স্লো কাজ করে, একটু আস্তে আস্তে কাজ করে, বাট দেখতে খুবই সুন্দর।
স্লাইডারটা অ্যাড করে ফেলছি, এখন আমার কোনো ভয় নাই, স্লাইডারটা চলে আসবে। খুব কঠিন, সব তো আমার তৈরি করে দেওয়া। এই স্লাইডারটা নিয়ে কাজ করতে গিয়ে আমি এই সেকশনটা একটা প্রবলেম পাইছি, এটা ওদের কোডিং প্রবলেম, যে কারণে এই সেকশনটা এখানে আসতেছে না। এখানে হয়তো জাভাস্ক্রিপ্টের কোনো মিসিং আছে, এই সেকশনটা আমি ফালাই দেবো। আচ্ছা, এটা আমি এখনো ফাইন্ড আউট করে বের করতে পারিনি যে কোথায় তারা মিসিং করছে, আর করার জন্য আমি সময়ও দেয়নি ধরো একটা। আচ্ছা, এখন আমাদের কাজ হলো, ধরেন উপরের এই মেনুটা ভালো লাগতেছে না, মেনুটা আমরা একটু ঠিকঠাক করে আসি। তো মেনুর জন্য আমরা জানি আমাকে যেতে হয় কোথায়, অ্যাপিয়ারেন্স থেকে মেনু যান। সো এটা আমি কোন মেনু হিসেবে, দেখেন মেনুর আইটেমগুলো শুধু দেখেন, মাত্র এই কটা মেনুর আইটেম, ঠিক আছে। আমি এই আইটেমগুলোকে প্রাইমারি মেনু হিসেবে কাউন্ট করবো, আইটেমগুলোকে দেন সেভ করে দেন। এবার গুনেন কটা আইটেম হলো, খুব একটু বেশি হয়নি। যতজন লাগবে লাগে। আদানটা শেষ হয়, কোনো সিএসএস দরকার নেই আমার। সিএসএস কোডের কি দিয়ে এরকম হয়ে যাবে? ও আচ্ছা আচ্ছা, এটা কিভাবে বলেন তো? স্যার এই বিফোর আফটার থেকে লেফট থেকে রাইট চলে যাবে, আস্তে আস্তে করে সরে যাবে। এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা না, এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা বিফোর বা আফটার তৈরি করে রাখবেন, যখন হোভার করবেন সেই বিফোরটা আফটার আপনি সরে যাবে, ট্রানজিশন আস্তে আস্তে এভাবে চলে আসবে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে। বুঝতে পারছেন? মানে এইভাবে সরে যাবে, সেটা কমেন্টে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স দিয়ে রাখবেন সাপোজ 0, আর যখন এই হবে তখন -100% হয়ে যাবে। এক্ষেত্রে আবার ভিতরে লেখা থাকলে অনেক সময় দেখা যাচ্ছে লেখাটা ঠিকমতো বোঝা যায় না। এই যে এটা আপনার এই শেষে একবার উপরে তো এই সাবমেনুগুলো ওপেন করেন। হ্যাঁ, এখানে যে লেখাগুলো জ্বলে উঠতেছে না, হ্যাঁ। সেগুলো দেখা যাচ্ছে, মানে কিন্তু এই লেখাগুলো দেখা যায় না সাবস্ক্রাইব। এটা ঠিক করে নিতে হবে, কালার টালার সব কিছু দিয়ে ঠিক করে নিতে হবে। না, ওইটা ভিতরে মনে হয় কি ওই ভিতরে আছে, ওটা দেখা যায় না ঠিক মতো। ওই উপরে কালারটা উপরে যখন চলে আসে তখন এই লেখাগুলো বোঝা যায় না, যে ইন্ডেক্স দিলেও কাজ হয় না। লেখাটা তাহলে নিচে চলে যায়, ওভারলেট উপরে চলে আসে। আচ্ছা, তো এটা সলিউশন তো আমি বলছিলাম, যাকে পজিশন অ্যাবসলিউট করবেন তাকে জেড ইনডেক্স মাইনাস ভ্যালু দিতে হয়। ট্রাই করছি কেন কাজ করবে না? আচ্ছা, আমার দেখেন দেখাই যাবে, সমস্যা নেই। অবশ্যই কাজ করবে, কেন করবে না? হ্যাঁ, বুঝলি? রিপ্লাই দেই না তাই? আচ্ছা, এই লেখা আমার হয় কি, আমি বাসায় অনেক সময় ঢুকতে ঢুকতে দেখা যাচ্ছে 11টা বেজে যায়, 11টা বেজে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে দিতে সময় লাগে, বাট ট্রাই করি যত সম্ভব একটা মেসেজ আসলে আমি রিপ্লাই করার, কারণ যে মেসেজ দেয় সে তো আমার রিপ্লাইয়ের অপেক্ষায় বসে থাকে। আমি যদি হা করে বসে থাকি তাহলে এটা অসম্মান না তার জন্য? আচ্ছা, এরপরে দেখি এক এক করে চেঞ্জ করি। মেনুটা তৈরি করতে পারছি তাই না? আমরা মনে করেন চাচ্ছি যে এই মেনুটার এই বাম পাশে চলে আসুক, যেমন অন্যান্য পেজে তৈরি করা আছে। এখানে একটা জিনিস মনে রাখবেন, সেই জিনিসটা হচ্ছে স্টাইল যেটা দেওয়া আছে থিমের সাথে, তার বাইরে কিন্তু করতে পারবেন না ড্র্যাগ ড্রপ করে। যেগুলো দেওয়া আছে সেগুলোই করতে পারবেন। যেমন মেনুর এরকম একটা স্টাইল দেওয়া আছে, সেটা আমাকে তৈরি করতে পারবো আমি, বোঝা যাচ্ছে। ধরেন যাই দেখি, সেটা তৈরি করার জন্য কোথায় যাওয়া যেতে পারে? থিমের একটা সেটিং দেওয়া থাকে, সেটিংস কোথাও না কোথাও আছে, হয়তো অ্যাপিয়ারেন্স এর নিচে আছে, থিম এডিটর বা থিম অপশনসে যাই, দেখে বুঝে নিতে হবে, কিছু করার না, এটা দেখে বুঝে নিতে হবে। আমি এখানে অনেক সময় হয় কি, নতুন একটা মেনু তৈরি করে দেওয়া থাকে, সেখানে থিম এডিটরটা অ্যাড করে দেওয়া থাকে, বা থিম সেটিংস বা থিম এডিটর এই ধরনের নাম থাকে। আর যদি সেখানে না পান তাহলে চলে যাবেন থিম অপশনসে। এখানে আগের বার থিম অপশন ওপেন করলে অন্যরকম দেখতে পাইছিলাম, এবার দেখেন কত বছর নতুন নতুন অ্যাড হয়ে গেছে, যারা ডেভেলপার তারা এগুলো অ্যাড করে দিয়েছে। প্রথমে যাই লোগো,
লোগো ইমেজটা কি হবে সেট করতে পারেন। স্টাইল অপশন, এখানেও সমস্যা, থিমটা ভালো না, পচা থিম, কেউ কিনবেন না এটা। এখানে দেখেন আইডি চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে তারা মিক্সিটাপ ব্যবহার করছে, মিক্সিটাপ ব্যবহার করছে, বাট মিক্সিটাপটা এক্সিকিউট করতেছে না, কাজ করতেছে না। ইনস্পেক্ট করি, কনসোলে যাই, পাইছেন এরর, তার মানে যে বেচারা এই থিমটা তৈরি করেছে সে আনারি প্লেয়ার, কাজ করতে পারেনি। আমি এটা ভুল বললাম, বাট করছে, বাট একটা মিস্টেক করছে আর কি, ঠিক আছে, সে এক্সপার্ট, অবশ্যই এক্সপার্ট। থিম ফরেস্টের, আচ্ছা এখন কথা হচ্ছে থিম ফরেস্টের থিম কিনলাম, প্রবলেম, কাজ করতে পারলাম না, কি হবে? আপনি নক দেবেন, তারা এই কাজটা ঠিক করে দিতে বাধ্য, তারা করে দিবে, ঠিক আছে। আর তারা যদি তারপরেও না করে, তো থিম ফরেস্টে এর মানে বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা আছে, আপনাকে পেমেন্ট ফেরত দেবে সে, ঠিক আছে, ভয়ের কিছু নেই। তাই এই যে আমি যখন আপলোডটা করছিলাম, আমি যখন ডাউনলোড করছি, তখন এটা আমি খেয়াল করিনি, বা এটার অ্যাক্সেস যেহেতু আমার কাছে না, আমি অন্য কাছ থেকে নিয়েছি, যে প্রকৃত মালিক যার নামে অ্যাকাউন্টটা করা আছে, সে চাইলে তাদের কাছে নক করলে তারা আবার ঠিক করে দেবে। স্যার বলছেন যে মানে সবাই বলে যে থিম ফরেস্টে নাকি পিওর আর ভালো ডিজাইন দেওয়া লাগে, তাহলে এর তো ভুল আছে মাঝখানে, থিম ফরেস্টে দেখে না। আচ্ছা এখানে কথা হচ্ছে, ফার্স্ট টাইমে যখন এই থিমটা দিয়েছে, এই থিমটা তো একবারে আসে নাই, প্রথমে একটা ভার্সন দিয়েছে, তারপরে একটা ভার্সন দিয়েছে। একটা মানুষ যখন একটা অ্যাকাউন্টে 5-7টা থিম দিয়ে দেয়, এরপরে যখন আবার একটা থিম দেয়, তখন অতটা চেক করে না। আবার অনেক সময় হয় কি যে চেকটা সবই করছে, বাট এখানে এমন একটা প্লাগইন ব্যবহার করছে যে প্লাগইনটা ডেট ওভার হয়ে গেছে, ঠিক আছে, তখন তার ব্যাকএন্ড থেকে ওই মানে এটা চেঞ্জ করে নাই। ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে গেলে অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয়। এটা একদিক দিয়ে ইউজারের জন্য খারাপ, আরেক দিক দিয়ে ডেভেলপারদের জন্য ভালো। যেমন ধরেন যে গুগলের কিছু কন্টেন্ট আপনি ব্যবহার করছেন, গুগলের, ঠিক আছে, গুগলের আগে অনেক ফ্যাসিলিটি ছিল যেগুলো ফ্রি দিত আপনাকে, সব ফ্রি দিত, বাট এখন সব প্রিমিয়াম। এখন কি হবে, যারা যারা ফ্রি ব্যবহার করছে তাদের সবাইকে নোটিশ দিচ্ছে যে এটা প্রিমিয়ামে চলে আসো, আর নাহলে এই কদিন পরে তোমাকে রিজেক্ট দিয়ে দেওয়া হবে। দেখবেন একটা এরর চলে আসবে, ইনস্পেক্ট করলে এই কনসোলে যখন যাবেন তখন এরর চলে আসবে, এপিআই থেকে একটা এরর চলে আসবে, ধরনের কিছু অর্নিটেন চলে আসবে। তখন কি করতে হবে, তাকে একদম ডেভেলপারের শরণাপন্ন হয়ে সে অ্যাকাউন্ট করে সেই রুলস অনুযায়ী আবার তাকে ঠিক করে নিতে হবে, বুঝতে পারছি। এই ধরনের কিছু প্রবলেম থাকে, যখন দিছে তখন ছিল না, কিন্তু সমস্যাটা ক্রিয়েট হয়েছে পরে গিয়ে, এরকম হয়, ঠিক আছে, অস্বাভাবিক কিছু না। এই জন্যই দেখবেন যে বড় বড় যে কোম্পানি, পৃথিবীতে বড় বড় যে কোম্পানি, সাপোজ দারাজ একটা কোম্পানি, দারাজ কিন্তু একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের জন্য তারা পয়সা খরচ করে, ভালো ভালো মোটা অঙ্কের পয়সা খরচ করে তারা ডেভেলপার রেখে দেয়, যে কখন ওয়েবসাইটে কোথাও কোনো এরর থাকলে, কোথাও কোনো প্রবলেম থাকলে তখন সেটা তারা ঠিক করে নেয়, বুঝতে পারছি। ভয়ের কোনো কারণ নাই, এবং যে এটা তৈরি করছে তাকে আনাড়ি ভাবার কোনো সুযোগ নেই, সে আসলে এক্সপার্ট। এক্সপার্ট না হলে থিম ফরেস্টে অ্যাপ্রুভ করাইতে পারতো না। যাই হোক, আমরা একটা কাজ করি, আমরা এই যে যেহেতু আমাদের একটা পেজ, হোম ওয়ান নামের পেজ, আমরা এই পেজটাকে এডিট করার ট্রাই করি। তো পেজেসে চলে যাই, অল পেজেসে যাই, যাওয়ার পরে এই যে আমাদের ফ্রন্ট পেজ, এখান থেকে এডিটে যাই। এবার দেখেন পরিবর্তন মনে হচ্ছে না, পেজ এডিটে অনেক কিছু অ্যাড হয়ে গেছে না, যেগুলো আগে ছিল না, সব কিছু কিন্তু চলে আসছে আমাদের পুরো ওয়েবসাইটে। সেকশন ওয়াইজ এডিট করা আছে তো, হ্যাঁ হ্যাঁ, সব চলে আসছে, দেখেন পুরো ওয়েবসাইটে কি ছিল না ছিল সব চলে আসছে এখানে। আচ্ছা এবার ধরেন এটা হচ্ছে পেজ নেম, হোম পেজ, ওকে ঠিক আছে। এটা কোনটা, বেস্ট সার্ভিস উই অফার, কোনটা এটা, এই যে বেস্ট সার্ভিস উই অফার। আচ্ছা মেনুর ক্ষেত্রে আমরা দেখি, এখানে যেহেতু মেনু নেই, মেনুটা তারা অন্য জায়গা থেকে হ্যান্ডেল করছে,
মেনুর ক্ষেত্রে আমরা আরেকটা গবেষণা করে আছি যে অন্য কোথাও অপশন দেওয়া আছে কিনা। অ্যাপিয়ারেন্স থেকে আবার মেনুতে চলে যাই। মেনুতে গিয়ে সেট প্রাইমারি মেনু, ওকে ঠিক আছে। এখানে কোনো অপশন দেওয়া আছে? মেনুটা কোথায় সেট হবে? না, দেওয়া নেই। খুঁজি। থিম এডিটর, থিম অপশনসে যাই। এই যে জেনারেল পেজ মেনু, মেনুটা কোথায় থাকবে? লোগোটা থাকবে লেফটে। তারপরে বক্স লেআউট দরকার নেই, কপিরাইট টেক্সট, এনেবল ড্রাফট লেআউট, তারপরে হাইড স্ক্রল ডাউন বটম। কাস্টম জেএস দিয়ে রাখতে শুধু শুধু হ্যাঁ, নিচে কাস্টম জেএস দিয়ে রাখতে শুধু শুধু কোনটা? এই সাইডে, এই সাইডে এটাই নিচে আসেন স্যার, ডান সাইডে নিচে আসেন, রাইট সাইডে নিচে নিচে আসেন, এটা এটা ওই যে উপরে কাস্টম জেএস, কাস্টম সিএস, এগুলো অ্যাড করা যায় কাস্টম জেএস। এই যে এখানে কোনো জেএস যদি অ্যাড করে করা যায়। প্রবলেম এটা করতে পারেনি, ঝামেলা করছে। আপনাদেরকে আরেকটা বিরক্ত করি, থিম আরেকটা আপলোড করি। ম্যাম ভয় পেয়েছেন? অ্যাড নিউতে যাই। আচ্ছা, মনে করেন থিম যদি আরেকটা আপলোড করতে যান, সেক্ষেত্রে একটা কাজ করবেন, এখান থেকে যে প্লাগইনস গুলো আছে সব প্লাগইনস গুলো ফালাই দেবেন। অটোমেটিক্যালি রিমুভ হবে। হ্যাঁ, না, ডিঅ্যাক্টিভ করে ফেলেন। স্যার অন্য প্লাগইন অন্য থিমে বলে এটা কি ওর সাথে অ্যাক্টিভেট করা ট্রাই করবে? ট্রাই করবেন, আমি যেটা অ্যাক্টিভ করবো সেটা হবে, না হলে হবে না। তো এখান থেকে সব ডিলিট করে দেবেন, বাম পাশের মেনুগুলো সব ফালাই দিন, দরকার নেই। এটাই তো মজার জিনিস, কাটতে কিন্তু সময় লাগে না, তৈরি করতে সময় লাগে। এরপরে দেখেন আমি একটা কাজ করি, এপিআরএস থেকে থিমে যাই। থিমে ঘর করতে সময় লাগে না। ঘর ভাঙতে সময় লাগে, করতে না। আচ্ছা, এখানে আমি এটাকে অ্যাক্টিভ করে রাখি। আর বাকি যে দুইটা আছে দুইটাকে সরি বুক করলাম। উপরে ক্লিক করেন, এখানে ডিলিটের অপশন ছিল, তাও নেই। বাহ, অবাক কাণ্ড দেখছেন? থিম কিভাবে তৈরি করছেন, কত গ্যাপ রাখছে থিমের ভিতরে। এই যে এগুলো কিন্তু আমার ডিফল্ট থিম, ক্লিক করলে ডান পাশে আমার ডিলিটের অপশন আছে, বাট এরা এদের থিমের ভিতরে ডিলিটের অপশন এখানে ডিলিটই করতে পারবেন না। একবার ইউজ করলে আপনার একে দিতে পারে। একটা বাজে জিনিস না? এগুলো করছে, সবই করছে, বাট কোথাও না কোথাও ভুল করছে। ডেভেলপমেন্ট এমন একটা জিনিস যে এক জায়গায় ভুল করবেন, দুনিয়ার সব জায়গায় ভুল হয়ে যাবে, এর জন্য প্রবলেম। এক জায়গায় চেঞ্জ করে দিলে সব জায়গায় change সব জায়গায় change হয়ে যায়। সব জায়গায় হলো। এক জায়গা চেঞ্জ করলেও সব জায়গা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমাদের হাতে তো অস্ত্রের কোনো অভাব নেই, আমরা এখান থেকে ধরে দুটোকে ডিলিট করে দিই। মূল ফাইল থেকে আপলোড করতে পারি, যাবে ডিলিট করতে পারি। ডিলিট করতে পারি। এরপরে যদি চান যে পোস্ট, যেগুলো পোস্ট আছে পোস্টগুলোকে সব ধরেন, ধরে মুভ টু টাস্ক করে দেন। এগুলো করবেন, এগুলো করলে হয় কি, যদি নতুন কোনো থিম আপলোড করতে চান তাহলে আপনার ওয়েবসাইটটা পুরো ক্লিন হয়ে যাবে। যারা আপনাকে নতুন থিম দিলে সেই থিমের কন্টেন্টগুলো দেখতে ভালো লাগবে। আর না হলে খামোখাই বহুত কন্টেন্ট থাকবে, এখান থেকে যাবে। তার মানে অ্যাট দ্য সেম টাইম আমি দুইটা থিম নিয়ে কাজ করতে পারবো না। না, কাজ করা একসঙ্গে দুটো থিম নিয়ে কাজ করার কোনো সুযোগ নেই, একটা নিয়ে কাজ করতে হবে। ডিলিট পার্মানেন্টলি। তার মানে যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে রান করা অবস্থায় একটা থিম আছে, তো আমি চাচ্ছি যে ওই জায়গায় আরেক মানে ওইটা বাদ দিয়ে আরেকটা থিম ইউজ করতে, তাহলে যে পোস্টগুলো আছে ওগুলো কি ডিলিট করা লাগবে? যদি থিমের ভিন্ন হয়, ক্যাটাগরি ভিন্ন হয়, তাহলে ডিলিট করাটা ভালো। না হলে হবে কি, কোনো সমস্যা করবে না। পুরো ওয়েবসাইটের সমস্যা করবে না, সমস্যা হচ্ছে মনে করেন এখানে আপনার 100 মানে কি বলা হয় পোস্ট আছে, কিন্তু আপনি পোর্টফোলিও একটা সাইট রান করতেছেন, পোর্টফোলিও সাইটে কোনো পোস্টের রাখার কোনো অপশন নেই।
খামোখা আপনার ব্যাকএন্ডে এই পরিমাণ পোস্ট রেখে আপনার ওয়েবসাইট কেন ভারী করে রাখবেন? বুঝতে পারছেন? মানে যতগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়াটা ভালো। পরবর্তীতে আবার পোস্ট করতে হবে। এই যে দেখেন মিডিয়ার ভিতরে যে ইমেজগুলো এগুলো জায়গা খাইতেছে না আপনার প্রচুর পরিমাণে, সেই জায়গার কারণে তো আপনার দেখা যাচ্ছে ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে। কেন স্লো করতে যাবেন? মানে My God. বাল্ক সিলেক্ট, মা এখন সব বসে বসে সিলেক্ট করতে হবে আমার। All select নিয়ে হ্যাঁ এবার হয়ে গেছে। ডিলেট হওয়াটা সুন্দর লাগতেছে, এটা দেখেন। এগুলো কিন্তু সব পিএইচপি দিয়ে করা, সব পিএইচপি দিয়ে করা, সুন্দর লাগতেছে। শুধু পিএইচপি না, জাভাস্ক্রিপ্ট আছে। এরপরে কি আছে আমাদের পেজেস। আমরা রাগ করছি, কিছুই রাখবো না, সব ফেলাই দেবো। আচ্ছা, ওকে, এবার দেখে আসি আমরা কোন থিমটা দিতে পারি। এখানে তো থিম, এছাড়া কি আছে? এখানে একটা থিম আছে, থিমটা অনেক বড় থিম, অনেক বড় একটা থিম। তো এটা নিয়ে মাথা নষ্ট হয়ে যাবে, এটা করতেছি না। ফ্রি থিমের ভিতরে যাই। এরিয়া নামে একটা থিম আছে, এই থিমের ভিতরে যাই। তো এখানে এরিয়ানা চাইল্ড দুটোই আছে, এটা ফ্রি ডাউনলোড করছিলাম। ডেমো কন্টেন্টের ভিতরে স্লাইডার সবকিছুই আছে এখানে। এটা আমরা ট্রাই করে দেখি পারি কিনা। তো এই লিঙ্কটাকে ধরে আচ্ছা, দেন অ্যাপিয়ারেন্স থেকে চলে যায় থিমে, অ্যাড নিউ, আপলোড থিম, চুজ ফাইল। ফার্স্টে হচ্ছে মেইন থিমটা ওপেন করলাম, ইনস্টল করলাম। সময় লাগবে না বেশি একটা, কারণ এটা আমরা লোকাল রিপোজিটরি নিচ্ছি, তো ওই জন্য সময় লাগবে না। ওকে, আবার চলে যান থিমে, অ্যাড নিউ, আপলোড, চুজ ফাইল, চাইল্ড। দেখে দূরে দেখতে কেমন? এরিয়ানা ফরেস্ট এজেন্সি টাইপের একটা ওয়েবসাইট মনে হচ্ছে। হ্যাঁ, এটা আসুক। এবার অ্যাক্টিভ করার ক্ষেত্রে আমরা কোনটা করবো মনে আছে তো? চাইল্ড। এই যে চলে আসছে, এই যে আমার চাইল্ড, দেন অ্যাক্টিভ করে ফেললাম। আচ্ছা, আমাদের থিমটা দেখতে এরকম হবে, সুন্দর। আমরা পার্সোনাল পোর্টফোলিও হিসাবে কাজে লাগাইতে পারি, তাই না? পার্সোনাল পোর্টফোলিও হিসাবে কাজে লাগানো যেতে পারে। এখানে দেখেন, যখন আমরা এটাকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার সাথে সাথে এই যে প্লাগইন ইনস্টল করতে বলতেছে। তো যাই, মাত্র এই কটা, একটা করে করি, সময় কম লাগবে। ওয়ার্ডপ্রেস রিপোজিটরি এগুলোই ঝামেলা করে, দেরি হয়।